আজকে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স থেকে কিছু 2 নম্বরের প্রশ্ন আমি তুলেছি। প্রথম যে অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায় থেকে দেখো, নাম হচ্ছে কি না রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ। এই চ্যাপ্টারটার থেকে আমি প্রশ্ন তুলেছি 2 মার্কসের, যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো। এখানে একটা 2 নম্বরের প্রশ্ন আসবে যদিও, আর একটা 6 বা 6 নম্বরের প্রশ্ন আসবে, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে মোট 8 নম্বরের প্রশ্ন আসবে। তো আমাদের চলো প্রশ্নগুলো দেখে নিই কী কী ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে। আর আরও একটা কথা বলি, যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তারা কমেন্ট বক্সে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমাদের আলাদা সেকেন্ড সেমিস্টারের, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যেও, ঠিক আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আইন বলতে কী বোঝো? আইন, দেখো এই আইনটা তোমরা অনেকের মানে বক্তব্য রয়েছে, মতামত রয়েছে, যে কোনো একজনের বক্তব্য বা মতামত তুলে তোমরা সংজ্ঞাটা দেবে, ঠিক আছে। এখানে যেমন আইন আমি উইলসনের সংজ্ঞা দিয়েছি, যে উইলসনের মতে আইন বলতে বোঝায় যে মানুষের আচরণ ও চিন্তার সেই সব অংশকে বোঝায় যাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং যা সুস্পষ্ট ও সরকার দ্বারা সমর্থিত, ঠিক আছে। চলো 2 নম্বর দেখি, সংকীর্ণ অর্থে আইন কী? ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সংকীর্ণ আর ব্যাপক, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন দেয়। সংকীর্ণ অর্থে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে ব্যাপক অর্থে আইন শব্দটি প্রযুক্ত হয় না, ঠিক আছে। কারণ মানুষের রাজনৈতিক কার্যকলাপ, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক প্রতিষ্ঠান প্রভৃতি হলো রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়। এটাই হচ্ছে সংকীর্ণ অর্থে আইন। আর ব্যাপক অর্থে আইন একটা দিয়েছি, দেখো যে এই রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হলো আইন, কিন্তু ব্যাপক এবং সংকীর্ণ উভয় অর্থে আইন শব্দটির প্রয়োগ লক্ষ্য করা যায়। তাই ব্যাপক অর্থে আইন বলতে বোঝায় যে সামাজিক আইন, নৈতিক আইন এবং ধর্মীয় আইন, ঠিক আছে। তাহলে এটা ব্যাপক অর্থে হয়ে গেল। এরপর দেখো 4 নম্বরের, অধ্যাপক বার্কার সাম্য বলতে কী বুঝিয়েছেন? ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো সাম্য হলো এমন একটি প্রাপ্তমূল্য যা ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশের জন্য আহরণ করে। তিনি সাম্যকে এমন একটি পরিবর্তনশীল ধারণা বলেছেন যা পরিবেশের আকারের পরিবর্তন ও নতুন রূপ নিতে পারে, ঠিক আছে। তো চলো তারপর দেখি। আর হ্যাঁ, এই পিডিএফটি নিতে গেলে পিডিএফটি একটি সাবজেক্ট মানে টপিকের পাওয়া যাবে না বা চ্যাপ্টারে পাওয়া যাবে না। এখানে আমি একটা রাষ্ট্রবিজ্ঞান তোমাদের ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য একটি পিডিএফ বানিয়েছি, ঠিক আছে। সেটা তোমরা নিতে পারো, পারচেস করে নিতে পারো। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে গিয়ে তখন আমাকে এসএমএস করতে পারো, ঠিক আছে। তো 5 নম্বরে দেখো, সাংবিধানিক আইন ভীষণ ইম্পর্ট্যান্ট। আর যারা পিডিএফ নেবে না তারা কি করবে, স্ক্রিনশট করে নেবে, না হলে অবশ্যই খাতায় লিখে নিও, ঠিক আছে। কেউ যদি পিডিএফ পারচেস করতে না চাও, এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। চলো তারপর দেখো, আইনের উৎসগুলো কি কি? আইনের উৎস হচ্ছে প্রথা, ধর্ম, আদালতের সিদ্ধান্ত। এখানে অনেক কটাই দেওয়া হয়েছে, তোমরা যে কোনো দুটো লিখতে পারো, বেশ দুটো লিখলেই 2 পাবে। 7 নম্বরে দেখো যে আইনের কয়েকটি বৈশিষ্ট্য। আইনের কয়েকটি বৈশিষ্ট্য হলো যে কতগুলি নিয়ম কানুনকে বোঝায়, ঠিক আছে। তার মধ্যে 2 নম্বর দেখো, মানুষের বাহ্যিক আচার আচরণ আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। 3 নম্বর, আইন সার্বজনীন, ঠিক আছে। 8 নম্বর, অর্থনৈতিক সাম্য, ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি, তোমরা একটু দেখে নিও। সামাজিক সাম্য বলতে কী বোঝো? সামাজিক সাম্য বলতে বোঝায় যে সাম্যের যে ধারণা অনুসারে জাতি, ধর্ম, বর্ণ প্রত্যেক মানুষ যে সমাজের কাছে সমান, তাকেই সামাজিক সাম্য বলা হয়, ঠিক আছে। মার্ক্সবাদীদের মতে সাম্য কী? ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মারাত্মক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, দেখে নিও তোমরা। আন্তর্জাতিক সাম্য বলতে কী বোঝো? দেখো, সাম্যের নীতিকে আন্তর্জাতিক ক্ষেত্রে সম্প্রসারণ করাকে আন্তর্জাতিক সাম্য বলা হয়, ঠিক আছে। স্বাধীনতা বলতে কী বোঝো? স্বাধীনতা বলতে বোঝায় দেখো যে এমন কাজের ক্ষমতা যা সমাজের প্রতিটি ব্যক্তি নিজের ইচ্ছা অনুসারে করতে পারে। রাষ্ট্রবিজ্ঞানে এইরূপ স্বাধীনতার অর্থ হলো স্বেচ্ছাচারিতা বা উচ্ছৃঙ্খলতার নামান্তরণ। আর শুধুমাত্র ওই রাষ্ট্রবিজ্ঞানেরই নয়, তোমাদের যে কোনো সাবজেক্টেরই ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের যে কোনো সাবজেক্টেরই পিডিএফ তোমরা পারচেস করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে এসএমএস করে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ কমেন্ট বক্সে থাকবে, তোমরা একটু দেখে নিও। আন্তর্জাতিক আইনের সপক্ষে 2টি যুক্তি দাও। এখানে দেখো 2টি যুক্তি দেওয়া রয়েছে, আমি বলছি না, এগুলো তোমরা একটু দেখে নিও।
কারণ পিডিএফটা আমি সম্পূর্ণই দেখিয়ে দিচ্ছি, যাদের পারচেস করার ইচ্ছা না হবে তারা লিখে নিও বা স্ক্রিনশট মেরে নিও, ঠিক আছে। তারপর দেখো 15 নম্বর, স্বাধীনতা রক্ষা কবচগুলি উল্লেখ করো। স্বাধীনতা রক্ষা কবচ হচ্ছে যে প্রথমত সংবিধানের যে মৌলিক অধিকারের স্বীকৃতি ফার্স্ট, সেকেন্ড হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। অনেকেই আছে, তোমরা যে কোনো দুটো লিখবে, ঠিক আছে, এখানকার মধ্যে যে দুটো সহজ হবে তোমরা সেই দুটোই লিখবে। আর খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি খুঁটিয়ে খুঁটিয়ে তোলা হয়েছে চ্যাপ্টার থেকে, তোমাদের এখান থেকে আশা করি চোখ বন্ধ করে কমন পেয়ে যাবে, ঠিক আছে। বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, মানে 2 নাম্বারের আসবে আর তোমাদের 6 মার্কসের আসবে। তো 6 নাম্বারের প্রশ্নগুলিও ঠিক একদম মানে সাজেশন করা রয়েছে ভালোভাবে। তোমরা পিডিএফটি অবশ্যই পারচেস করে দেখতে পারো, আশা করি ঠকবে না, ঠিক আছে। তারপরে দেখো আমি 20-24টা মোটামুটি প্রশ্ন দিয়েছি, তোমরা এখানে একটু দেখে নিও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা, তারপর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির 2টি বৈশিষ্ট্য, এদের প্রবক্তা, মানে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট থাকে, তোমরা একটু দেখে নিও। যেমন ধরো এখানে ক্ষমতা স্বতন্ত্র নীতির কয়েকজন প্রবক্তা, এখানে পলিবিয়া, সিসেরো, বোদা, জন লক, ঠিক আছে, এই কটা দেবে 2 নাম্বারে, তো দুটো এনাফ। তারপরে সরকারের দেখো যে কটি বিভাগ ও কী কী, 3টি বিভাগ। 3টি বিভাগ কী কী দেখো, যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, ঠিক আছে। তারপরে দেখো যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে 2টি যুক্তি দাও, ভীষণ ইম্পর্টেন্ট। এটা পক্ষে এবং বিপক্ষেটাও তোমরা একটু দেখে রেখো, ঠিক আছে। তো পক্ষে কী কী রয়েছে দেখো, 1 নম্বর, এটি স্বাধীনতা রক্ষা কবচ, এই নীতি কর্মকুশলতা বৃদ্ধি করে, ঠিক আছে, এই দুটো দিলেই হবে, ঠিক আছে। তারপর ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে এটাও দেখো, তাহলে তোমরা পক্ষে এবং বিপক্ষে দুটোই করে রেখো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, অনেক সেখানেও ফ্রি পিডিএফস, ফ্রি নোটস আমি সেখানে প্রোভাইড করি, তোমরা একটু দেখে রেখো। তারপর দেখো 24 নাম্বারের, এবং এটাই লাস্ট মনে হয়, হ্যাঁ দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ, এই জিনিসটা আমি একটু বোঝাই যে স্বতন্ত্রী মানে কি, আলাদা আলাদা, তাহলে আলাদা করা, ক্ষমতার আলাদা করা। ক্ষমতাকে এবার 3টে ভাগে ভাগ করছে, ঠিক আছে, 3টে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে তোমার ওই যে একটু আগেই বললাম যে দেখো এখানে যে সরকারের 3টে বিভাগ, এই 3টে বিভাগ ক্ষমতা স্বতন্ত্রীকরণ, মানে ক্ষমতাটা আলাদা আলাদা, কেউ মানে কেন্দ্র সরকারের হাতে যাবে, রাজ্য সরকারের হাতে যাবে, ঠিক আছে, এইভাবে ক্ষমতাগুলো ভাগ করা হয়েছে। তো এখানে সরকারের 3টি বিভাগ যখন সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ ক্ষমতা প্রয়োগ করে, ঠিক আছে, এখানে দেখো যে 3টি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই 3টে আলাদা আলাদাভাবে। আইন বিভাগের কাজ কী, আইন তৈরি করবে। শাসন বিভাগের কাজ কী, সেটাকে সেই আইনটাকে ইমপ্লিমেন্ট করবে, মানে শাসন করবে। তারপর বিচার বিভাগের কাজ কী না, যখন কোনো কিছু হয়তো মানে বিচার করবে, কেউ যখন কোনো ক্রিমিনালকে যখন জাস্টিস দেবে, ঠিক আছে, বা বিচার দেবে, সেইগুলো। তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। আর সামনের দিন আমি বড় প্রশ্ন অবশ্যই নিয়ে আসবো, তোমরা চ্যানেলে যুক্ত হয়ে যাও আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। বেশ, আজকে ভিডিওটি এ পর্যন্তই।